গুড মর্নিং জয়ন্ত। গুড মর্নিং। আচ্ছা, আগে একটা কথা জিজ্ঞাসা করি, আগের দিন যে ভূমিকম্পটা পড়িয়েছিলাম সেটা নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে? সেটা আগে বলো। বুঝতে পেরেছো? না হলে আমি ওটা আবার বুঝিয়ে দেবো, বা ওর কিছু পার্ট যে কারণ এগুলো বাকি আছে ওগুলো পড়াবো। ইভেন আজকে সকালে কটার সময় ঠিক টাইমটা দেখলাম না, আজকে সকালে নাকি ভারত বাংলাদেশ আহ, নেপাল ভূমিকম্প হয়েছে 4.5। আর অ্যাকচুয়ালি উৎস হয়েছে, মানে সোর্স প্লেস হয়েছে সিকিমে। ফিল করতে পারিনি আমরা, কারণ হয়তো ভোরের দিকে হয়েছে, টাইমটা একদম দেখিনি। একটুখানি খবরটা দেখো, কারণ কারেন্ট অ্যাফেয়ারেন্স হিসেবে এগুলো তোমাদের কাজে লাগবে। আজকেই হয়েছে দেখলাম। যদি কারোর ভূমিকম্প নিয়ে কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, ঠিক আছে? আমি সানডে যে ক্লাসটা হবে সেই সানডে ক্লাসে সকালে হয়েছে, হ্যাঁ সকালে হয়েছে, বাট কখন হয়েছে কে জানে। মানে আর আমরা খুব একটা ফিল করতে পারিনি, কারণ আমরা অনেকটা দূরে, আমরা ওই অলমোস্ট স্যাডো জোনের মধ্যে পড়ে গেছি। মেনলি হয়েছে সিকিমের কোন জায়গাটায় সোর্স প্লেস হয়েছে বললো। আচ্ছা, সানডে যে ক্লাসটা হবে সেটাতে ভূমিকম্পের কিছু আরো পার্ট পড়াবো, এবং ধরো ভূমিকম্পের কারণ বা ভূমিকম্প প্রবণ যে অঞ্চলগুলো আছে বা কেন্দ্র উপকেন্দ্র যেগুলো বুঝিয়েছিলাম সেই ড্রয়িংটা আরেকবার জাস্ট বুঝিয়ে দিয়ে ওই পার্টগুলো করাবো। সানডে করাবো, আজকে নয়। তার মধ্যে সবাই একটু দেখে নেবে ভূমিকম্পটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে কিনা। আজকে যেটা করাবো সেটা হচ্ছে আমাদের মেঘেদের শ্রেণীবিভাগ, ক্লাউডের শ্রেণীবিভাগ, যেখান থেকে আমাদের মিসলেনিয়াস ওরিয়েন্টেড পরীক্ষায় প্রশ্ন আসার চান্স রয়েছে এবং প্রিভিয়াসে এসেছে। তো চলো আমি আজকে যে টপিকটা করাচ্ছি সেটা হচ্ছে আমাদের ক্লাউড বা মেঘ। আমি ইয়েটা শেয়ার করি, হ্যাঁ। আজকেই ভূমিকম্প হয়েছে, রাইট, ওটাই বলছিলাম। আজকেই ভূমিকম্প হয়েছে, এবং সব থেকে বড় কথা জানো কি, যখন তোমাদেরও ড্যাম ব্যারেজ পড়িয়েছিলাম বা অন্যান্য স্টুডেন্টদেরও পড়িয়েছিলাম, তো তখন না দেখবে তোমাদের পড়ানোর সময় সেই মনে আছে ফারাক্কা পড়াচ্ছিলাম, আর তখন বলছিলাম যে ফারাক্কার জলটা কিভাবে আটকে রেখেছে, ফলে পদ্মা দিয়ে বেশি জল যায় না। এবং মানে যদি কোনো সময়, মানে আমি পড়ানোর সময় মজা করেই বলতাম যে ফারাক্কার জলকে কোনো সময় যদি খুলে দিই তাহলে বাংলাদেশের পুরো উড়ে চলে যাবে, মানে বাংলাদেশের সাথে যুদ্ধ করার দরকার হবে না। তো এখন দেখি সেই সময়টাই। ম্যাম, এখন এখন খুলে দিলে কি হয়? দাঁড়াও, আমি তোমার সাউন্ড আমি শুনতে পাচ্ছি না। এবার বল, দাঁড়া 1 মিনিট, দাঁড়া আমার সাউন্ডটা বাড়াই। আমার সাউন্ডটা কমানো আছে তো। কে জয়েন করছে? হ্যাঁ এবার বলো তো, আমি কি বলছিলে? বলছি ম্যাম, এখন ফারাক্কা ব্যারেজটা খুলে দিলে কেমন হয়? হ্যাঁ, হ্যাঁ, ওটাই। মানে এখন ওই ব্যারেজটা খুলে দেওয়ার একদম আদর্শ একটা সময় এসেছে। আর মানে এটা আমি কোনোদিন ভাবিও নি যে এটা সত্যি, সত্যি এই সময়টা আসবে, এবং সেটা আমাদের আবার বলতে হবে। বা আমি হঠাৎ করে Facebook এই পোস্টটা দেখে খুব মানে একটা অদ্ভুত টাইপের ফিলিংস হচ্ছে, যে এমনি পড়ানোর সময় মজা করে বলতাম যে কোনো সময় যদি দরকার হয় তাহলে বাংলাদেশের সাথে আমাদের কোনো যুদ্ধের দরকার নেই, ব্যারেজটা খুলে দিলেই হবে। তো এখন দেখি সত্যি সেই সময়টা এরকম টাইপেরই চলে এসেছে আরকি। যাই হোক, তবে ওরাও ওখানেও যারা রয়েছে তারাও মানুষ, একটাই উদ্দেশ্য যে ওই রক্তারক্তি মারামারি কাটাকাটিটা আর এই প্রজন্মে এসে আমাদের ভালো লাগে না, কিন্তু ওই ঘটনাটাই ঘটছে। আর তার থেকেও বড় কথা, এই যে হওয়ার পরে এখন বিভিন্ন জায়গাতে লুট চলছে, এটা খুব বিচ্ছিরি জিনিস। মানে এটা আমাদের এখানে হলেও, মানে ধরো আমরা একটা সারা জীবনে কষ্ট করে কাজ করি, সঞ্চয় করি, ঘর বাড়ি তৈরি করি, তারপরে এই যে জিনিস যদি হয়, মানে একদিনের মধ্যে পুরো জীবনটা চেঞ্জ হয়ে যাওয়া, সেই ওপর থেকে ভিখারি হয়ে বসে যাওয়া, এটা খুব মানে খুবই প্যাথেটিক জিনিস। এটা লাইফে বারবার নেওয়াটা খুব বিরক্তিকর। তো আমাদের পূর্বপুরুষেরা ফিল করেছিল, আবার এই সময়টা এলো। মানে এখন অনেকটা আমরা সাংগঠনিক, না, এখন আমরা অনেকটা সভ্য, এখন আমাদের অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে, সেখানে এই সিচুয়েশনটা হওয়াটা একদমই উচিত না। যাই হোক, তাও হয়েছে।
তো আমাদেরকে ভারতের ক্ষেত্রে কিন্তু যেটা দরকার নিজেদেরকে প্রোটেক্ট রাখা এবং নিজেদের সংঘবদ্ধ রাখাটা দরকার। কারণ প্রতিবেশী রাজ্য এবং যে রাজ্য থেকে অনবরত আমাদের লোক ঢুকতে থাকে, সেই রাজ্য থেকে যার খুশি ইচ্ছা হবে চলে আসবে, থাকবে, আর আমাদের এখানে এসে ঝামেলা করবে। এইটার দিকে যদি প্রশাসন লক্ষ্য রাখে তাহলেই বেটার। না থাকলে আমাদেরও পরবর্তী ক্ষেত্রে অসুবিধা। যাই হোক, দেখা যাক কি হয়। তো চলো আজকে আমাদের টপিকটা আমরা শুরু করি, সেটা হচ্ছে আমাদের 24 ঘন্টার জন্য হুম, ফারাক্কা ব্যারেজ খুলে দিলে সবকিছুই ঠান্ডা হয়ে যেত। একটা কোশ্চেন করবো হ্যাঁ করো। ম্যাম? আপনি আগের দিন বলেছেন এই সুন্দরবনের হুম, যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, হুম, ওটা তো ম্যাম জীববৈচিত্র্যের জন্য বলেছিলেন। হুম, কিন্তু আমি বিভিন্ন জায়গায় এক্সাম দিলাম, যে ওখানে সব জায়গাতে ম্যানগ্রোভ অ্যান্সার করছে। আমি জীববৈচিত্র্য করলাম, ওখানে সব জায়গায় রং অ্যান্সার আমাকে দিয়েছে। হুম। 2-3 জায়গায় আমি দেখলাম তো। আচ্ছা, তুমি কোথায় অ্যান্সার গুলো দিয়েছো? বিভিন্ন ইনস্টিটিউটে দিয়েছো, তাই তো? এমনি এক্সাম নিচ্ছে বিভিন্ন সাইটে, হ্যাঁ, ওরকম হ্যাঁ, ভাবে আমি বুঝতে পেরেছি। দেখছিলাম। আচ্ছা, এইবার আমি একটা বলি যে আমি বলেছিলাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রথম হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। 2006 এ ওটা এডিশন করে বলা হয়েছে ম্যানগ্রোভের জন্য। এরপরে যদি আমাদের দেখা যায় যে এরকম অপশন থাকে, যেটা আমাদের WBCS প্রশ্নে অপশনটা ছিল, যেটা নিয়ে আমাদের কন্ট্রোভার্সি হয়েছিল, যে রয়্যাল বেঙ্গল টাইগারও অপশন আছে, ম্যানগ্রোভও আছে এবং জীববৈচিত্র্যও আছে। এই তিনটে অপশনই যদি থাকে তখন আনসার করবে জীববৈচিত্র্যের জন্য। কারণ আমাদের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য 2006, সেটাকে এডিশন করা হয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার প্লাস ম্যানগ্রোভ। এবার রয়্যাল বেঙ্গল টাইগার প্লাস ম্যানগ্রোভ মানেই হচ্ছে সেটা বায়োডাইভার্সিটি, মানে দুটোকে মিলিয়েই আমাদের বায়োডাইভার্সিটি হয়। WBCS পরীক্ষায় যে প্রশ্নটা এসেছিল সেখানে তিনটে অপশনই ছিল, রয়্যাল বেঙ্গল টাইগারও ছিল, ম্যানগ্রোভও ছিল, বায়োডাইভার্সিটিও ছিল। তো সেখানে আমরা শুধু রয়্যাল বেঙ্গল টাইগার বলতে পারি না, ম্যানগ্রোভ বলতে পারি না। সেখানে আমাদের আনসারটা হচ্ছে বায়োডাইভার্সিটি। এটা কিন্তু সরকার থেকেই এই উত্তরটা দেওয়া হয়েছিল, এটা আমাদের তৈরি করা উত্তর নয়। এবার ধরো রয়্যাল বেঙ্গল টাইগার বা কোনো ম্যানগ্রোভ আলাদা করে আছে, বা ধরো রয়্যাল বেঙ্গল টাইগার নেই, ম্যানগ্রোভ আছে, জীববৈচিত্র্য আছে, তখন ম্যানগ্রোভটা আনসারটা প্রেফারেবল। তার কারণ হচ্ছে যেহেতু ওটা লেটেস্ট এডিশন, লেটেস্ট এডিশন মানে হচ্ছে 2006 তে ওটা অ্যাড করে ওর জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটা ঘোষণা করা হয়েছিল। যদি তিনটে অপশন থাকে তবে আমরা বায়োডাইভার্সিটি উত্তর দেব। কারণ বায়োডাইভার্সিটি, তিনটেই রয়েছে ম্যাম। হ্যাঁ তিনটেই অপশন ছিল, তাই বলছো? তোমার কোশ্চেনটাতে তিনটেই অপশন ছিল? তিনটেই ছিল ম্যাম। তিনটেই ছিল, তাহলে উত্তরটা তুমি যেখানে পরীক্ষা দিয়েছো সেখান থেকে ভুল দিয়েছে। ঠিক আছে? এবং সেটা তুমি 10টা জায়গা থেকে দিলেও 10টা জায়গা থেকেই ভুল দিয়েছে। ঠিক আছে? কারণ সবাই প্রিভিয়াস ইয়ারের যেকোনো প্রশ্নপত্র থেকে উত্তরগুলো দেখে, যেকোনো বই থেকে দেখে। টিচারদের দিয়ে কারেকশন করায় না। ম্যাক্সিমাম ইনস্টিটিউট কারেকশন করায় না। ঠিক আছে? এবং তুমি ওখানে লজিকটা জানতে চাইবে। যখন আনসারটা ভুল দেবে বলবে আমার আনসারে ক্লারিফিকেশনটা দিতে। এবং এটা মোস্ট প্রবাবলি 2018 বা 19 সালে WBCS এর প্রশ্ন। 18 সালের মনে হচ্ছে, যে বছর থেকে সরকার আনসারটা দিতে শুরু করে সেই বছরের প্রশ্ন এসে। এটা সরকার থেকে এই উত্তরটা দিয়েছিল। তা তুমি না দিলে তখন ওরা আবার ভুল ধরে নেবে। যেমন ভারতের উচ্চতম শৃঙ্গ, অনেক ইনস্টিটিউটে কাঞ্চনজঙ্ঘা রাইট আনসার নেয়, অনেক ইনস্টিটিউটে, অনেক নামি দামি ইনস্টিটিউটে, মানে অনেক বড় বড় ইনস্টিটিউটে। কিন্তু তুমি পরীক্ষাতে কাঞ্চনজঙ্ঘা করলে ওটা ঠিক হবে না, কেটুই করতে হবে আমাদের। ঠিক আছে? তো হয় কি, আমি নিজেও যেটা দেখেছি, আমিও ধরো অনেক ইনস্টিটিউটে পড়াই। তো সেখানে সাপোজ ধরো পরীক্ষা নেবে, তো টিচারকে যদি কোশ্চেন করতে দেওয়া হয় বা চেক করতে বলা হয়, টিচারকে একটা পেমেন্ট দিতে হয়। সেই পেমেন্টটা ওরা করে না, ওরা বিভিন্ন বই থেকে প্রশ্ন তোলে, সেখান থেকে আনসার নিয়ে স্টুডেন্টদের দিয়ে বা ওদের যে স্টাফ থাকে তাকে দিয়ে মেলায়। কিন্তু যখনই কোনো প্রশ্ন তোমার এরকম আনসারে কনফিউজ হবে, এই যে যেমন জিজ্ঞাসা করলে খুব ভালো করলে, এইবার আমার কাছ থেকে তুমি ক্লিয়ার হয়ে গিয়ে তুমি যেখানে পরীক্ষা দিয়েছো সেখানে বলবে যে আমাকে লজিকটা একটু বুঝিয়ে দিন। ওরা কি লজিকটা বোঝায় তার উপরে তুমি আমি যেটা বললাম সেটা বলবে, তখন দেখবে কি বলে। বুঝতে পেরেছো? ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের ক্লাউড।
দেখো, ক্লাউড আমাদের মোটামুটি বা মেঘ আমরা সবাই দেখেছি, বিশেষত এই মাসটা তো আমরা ভরপুর মেঘ দেখছি। তার কারণ হচ্ছে আমাদের আকাশের বিভিন্ন স্তরে বিভিন্ন রকমের মেঘ দেখা যায়। আচ্ছা, আমাদের যে টোটাল মেঘ আমরা দেখতে পাই তাকে আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে উঁচু মেঘ, মানে একদম উঁচু আকাশের মেঘ। একটা হচ্ছে মাঝারি মেঘ, মানে উঁচু আকাশ থেকে যেটা মিডিল আকাশে থাকে। আরেকটা হচ্ছে আমাদের একদম লোয়ার আকাশের মেঘ, মানে নিচু মেঘ। ওকে। আচ্ছা, উঁচু মেঘ মানে তার উচ্চতা কত? উচ্চতাটা মনে রাখাটা তোমাদের জন্য খুব একটা ম্যান্ডেটরি নয়। জাস্ট কনসেপ্টের জন্য মনে রাখো যে মোটামুটি ৬,০০০ থেকে ১২,০০০ অ্যাপ্রক্সিমেটলি উচ্চতার মধ্যে থাকে। অনেক সময়তেই দেখবে আকাশের ওপরের দিকে তাকালে মনে হয় যে অনেক উঁচুতে বেশ কিছু মেঘ দেখা যাচ্ছে, মানে বেশ অনেকটা উঁচুতে, মানে যেগুলো আমাদের ধরা ছোঁয়ার বাইরে। আবার এই যে বর্ষাকালে বৃষ্টির যে হয় যে মেঘগুলোতে, দেখবে হঠাৎ করে দূর থেকে, মানে এখন এই দুদিনে ৩ দিনে বা ২ সপ্তাহে যে মেঘটা দেখা যাচ্ছে, যে হঠাৎ করে তুমি দূর থেকে দেখতে পাচ্ছ একটা কালো মেঘ উড়ে আসছে। মানে যখন উড়ে আসছে দেখছো তখন হয়তো তোমার ওখানে রোদ আছে, এটা খুব ২-৩ দিন ধরে খুব দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং তখন হয়তো বৃষ্টি হচ্ছে না, তুমি দূর থেকে দেখতে পাচ্ছ একটা কালো মেঘ উড়ে আসছে, মেঘটা যে তোমার মাথার উপরে চলে এলো, বৃষ্টিটা হলো ১৫-২০ মিনিট, আবার মেঘটা উড়ে চলে গেল, আবার বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে? তো এই মেঘগুলোকে মনে হয় কি একটু ওপরে গেলেই দেখতে পাবো, বা মনে হচ্ছে আমাদের মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। এগুলো মোটামুটি মাঝারি বা নিচু আকাশের মেঘ হয়। আর যখন খুব ক্লিয়ার স্কাই থাকে, অনেক উঁচু আকাশে মনে হয় মেঘ দেখা যাচ্ছে, যেগুলো ধরা ছোঁয়ার বাইরে, তো সেগুলোকে আমরা একটা উঁচু আকাশে মেঘ বলে থাকি। তো মেঘের উচ্চতাটা মোটামুটি উঁচু আকাশ মানে ৬,০০০ থেকে ১২,০০০ মিটারের মধ্যে দেখতে পাই। প্রথম যে মেঘটা সম্পর্কে আমরা পড়বো সেটা হচ্ছে সিরাস। সিরাস আমাদের বেশ আহ, মানে বেশ কয়েকবার পরীক্ষা এসছে সেন্ট্রালের পরীক্ষাগুলোতে, মানে ধরো এনটিপিসি, সিজিএল, মাল্টিটাস্কিং এই ধরনের পরীক্ষাগুলোতে সিরাস প্রায় ২-৩ বার এসেছে, সিএইচএসএল এই ধরনের পরীক্ষাগুলোতে। তো এই সিরাস মেঘটাকে আমরা সর্বোচ্চ স্তরের মেঘ বলছি, মানে একদম উঁচু আকাশে দেখা যায়। দেখতে কেমন হয়? ঘোড়ার লেজ বা ঝাঁটা বা চামড়ের মতো। চামড় মানে কি? ওই যে পুজোর সময় দেখবে আমরা একটা চামড়ে করে ঠাকুরকে হাওয়া করি, তো এই চামড়টাকেও অনেকটা ওই ঝাঁটা বা ঘোড়ার লেজের মতো দেখতে হয়। তো হয়তো আকাশের দিকে তাকালে সবসময় আমরা এই মেঘের আকৃতিগুলো বুঝতে পারি না, বা ওই ঝাঁটাটাই হয়তো এতটা বড় আকৃতি যেটা আমরা বুঝতে পারি না, কিন্তু এটা আমাদের জিওগ্রাফারদের মতামত যে ঘোড়ার লেজ বা ঝাঁটা বা চামড়ের মতো দেখতে হয়। দিনের আলোয় সাদা পালকের মতো দেখতে লাগে, কিন্তু সূর্যাস্তের আলোয় বর্ণ ছটা দেখা যায়। তার মানে মোটামুটি যখন সানলাইটটা আমাদের খুব প্রখর থাকছে, সানসেটের আগে পর্যন্ত এটা সাদা মেঘ দেখা যায়, মানে মেঘটা পুরো সাদা হয়, পালকের মতো দেখতে লাগে, মানে মেঘের কালারও বলতে পারো সাদা হয়। যখন সানসেট হয়ে যাচ্ছে, এবার সানসেট হলে কি হয়, দেখবি সূর্যকে দেখতে পাই না, কিন্তু একটা লাইট রিফ্লেকশন করে, যেটাকে আমরা গোধূলির আলো বলি। তো অনেক সময়তেই এটা খুব ভালো পরিষ্কার ভাবে ছাদে গেলে দেখা যায়, দেখবে যে সূর্যটা মেঘের আড়ালে চলে গেল, সূর্যটাকে দেখা যাচ্ছে না, কিন্তু মেঘটা পুরো লাল হয়ে গেল, আর মেঘের চারিদিক দিয়ে একটা রামধনুর মতো ছটা দেখা যাচ্ছে। এটা কিন্তু মাঝে মাঝেই বিকেল বেলা ঠিক এই সময়টাতে বেশি দেখা যায়, মানে বর্ষা মেঘ এই সময়টাতে বেশি দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে। তো সেটাকে আমরা অ্যাকচুয়ালি হ্যালো লাইট বা বর্ণ ছটা বলি, যেটা কিন্তু সূর্যাস্তের আলোটা দেখা যাচ্ছে। বর্ণ ছটা অনেক রকমের হয়, বাট এই বর্ণ ছটাটা মাথায় রাখছো যে সূর্যাস্তর আলোতে কিন্তু এটা দেখা যাচ্ছে। ঠিক আছে? মানে সানসেট হয়ে যাওয়ার পরে সানসেটের যে লাইটটা, সেটা মেঘের মধ্যে পড়ে একটা মানে পুরো একদম লাইটের ছটার মতো দেখা যায়। ঠিক আছে? খুব সুন্দর দেখতে লাগে। তো মেঘের রং সাদা হয়, এবং যে মেঘের রঙই সাদা হয় মনে রাখবে সেই মেঘ থেকে কোনো ঝড় বৃষ্টি হয় না। ফলে এই মেঘ যখন আকাশে থাকে তখন পরিষ্কার আবহাওয়া দেখা যায়, যেখানে বৃষ্টিপাত হয় না। একটা জিনিস মাথায় রাখবে, যে মেঘের কালার অ্যাশ বা ব্ল্যাক হয় এবং একটু নিচু আকাশে থাকে, সেই মেঘ থেকে বৃষ্টি হবে বা ঝড় হতে পারে। যে মেঘগুলো উঁচু আকাশে থাকে এবং মেঘের কালার সাদা হয়, সেই মেঘ থেকে কখনোই বৃষ্টি হবে না এবং ক্লিয়ার আকাশ দেখা যাবে। আচ্ছা, নাম্বার 2 ক্লাউডে চলে আসি, সেটা হচ্ছে আমাদের সিরোস্ট্র্যাটাস।
সিরোড স্ট্র্যাটাস হচ্ছে পাতলা ফিনফিনে সাদা পর্দা বা চাদরের মতো দেখতে হয়। এটা তো আমাদের দেখে হয়তো এই আকৃতিটা আমাদের পক্ষে বোঝাটা সত্যি পসিবল নয় যে পাতলা ফিনফিনে সাদা পর্দা বা চাদরের মতো কেমন দেখতে হয়। তবে এই ধরনের মেঘে কি দেখা যায় দেখো, বলছে রামধনু। তার মানে এইটা কিন্তু এই যে ধরো বর্ষার সময় হঠাৎ করে একটু কালো মেঘ চলে এসে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর একটা সাইডে আকাশের এক সাইডে বৃষ্টি হচ্ছে, আর একটা সাইডে দেখবে খুব ক্লিয়ার স্কাই, নীল আকাশ, মাঝখানে মাঝখানে সাদা মেঘ দেখা যাচ্ছে, আর রামধনু দেখা যাচ্ছে। তো এই মেঘটাতে আমরা রামধনু দেখতে পাই। মানে রামধনু দেখা মানেই তার আশেপাশে যে মেঘ দেখতে পাবে মনে রাখবে সেটা হচ্ছে শিরোস্ট্র্যাটাস। এই মেঘের মধ্যে দিয়ে সূর্য আর চাঁদকে উজ্জ্বল মণ্ডলের মতো দেখায়। মানে সূর্য আর চাঁদ যদি এই মেঘের ভেতরে চলে যায় তাহলে বেশ পরিষ্কার ক্লিয়ার, মানে সুন্দর একটা চকচকে জিনিস মতো দেখতে পায়। আচ্ছা, এই মেঘ কি করে? ঝড়ের সংকেত বহন করে, ঝড় কিন্তু আনে না। মানে ঝড়, এই মেঘ এলেই যে ঝড় হবে সেটা নয়। মানে এই মেঘ এলে পরবর্তী পর্যায়ে ঝড় হতে পারে। তার কারণ ভেবে দেখো, যখন আমাদের রামধনু হয়, রামধনুটা কিন্তু একদম খুব পরিষ্কার আকাশে হয় না। একটু বৃষ্টি, একটু ক্লিয়ার আকাশ, এরকম কন্ডিশন, মানে ধরো একটু একদিকে বৃষ্টি হচ্ছে আকাশে, আরেক দিকে হচ্ছে না, ওই সূর্যের আলোটা রিফ্লেক্ট করে এই সিরোস্ট্র্যাটাস মেঘে রামধনু তৈরি করে। এর ফলে কি হয়, এর পরবর্তী স্টেজটাই হচ্ছে যেদিকে বৃষ্টিটা হচ্ছে সেই কালো মেঘটা চলে আসবে এবং তার ফলে কিছু ঝড় বৃষ্টি হতে পারে। তাই বলছে যে এই মেঘটা ঝড়ের সংকেত বহন করে। মানে এই মেঘটা থেকে যে ঝড় বৃষ্টি হয় সেটা নয়, কিন্তু এই মেঘটা আকাশে দেখতে পাওয়া মানে এর পরবর্তীকালে ঝড় বৃষ্টি হতে পারে। মোটামুটি তো আকাশ পরিষ্কারই থাকে, কখনো কখনো বৃষ্টি হয়, কারণ কখনো কখনো বৃষ্টি না হলে আমরা রামধনুটা দেখতে পাবো না। ঠিক আছে, সেই জন্য আমরা এই মেঘে রামধনুটা দেখতে পাই। যেমন পয়েন্ট করে দিয়েছি, ধরে নাও তোমাদের পরীক্ষাতে এই পয়েন্টগুলো এক একটা প্রশ্ন, বা ধরো রামধনু কোন মেঘে দেখা যায়, অপশনে এই মেঘগুলোর নাম থাকবে। ঠিক আছে, মানে এই পয়েন্ট ধরেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। নেক্সট আসি সিরোকিউমুলাস। সিরোকিউমুলাস হচ্ছে আমাদের অতি সূক্ষ্ম তুষার কণা দিয়ে তৈরি হয়। তার মানে এই মেঘের কালারটাও সাদা হবে, তুষার কণা সাদা হয়। মানে একদম অনেকটা উপরে, যেখানে তাপমাত্রা অনেকটা কমে যায়। আমরা জানি তো যে ট্রোপোস্ফিয়ারের অনেকটা উঁচুতে উঠলে কি হয়, তাপমাত্রা অনেকটা কমে যায়। তো সেই যেখানে তাপমাত্রা অনেকটা কমে যায় সেই জায়গাটাতে আহ কি বলবো, মানে তাপমাত্রা কমে গিয়ে ছোট্ট ছোট্ট তুষার কণা, জলকণাগুলো তুষার কণায় পরিণত হয়, এবং সেই তুষার কণাগুলো জমে যে মেঘ তৈরি করে সেটাই হচ্ছে সিরোকিউমুলাস। গোলাকার স্তূপের মতো ছোট ছোট হয়, মানে এক একটা ছোট ছোট এরকম গোলাকার গোলাকার স্তূপের মতো হয়ে আকাশে ভেসে বেড়ায়। ম্যাকারেল স্কাই গঠন করে। ম্যাকারেল স্কাই মানে হচ্ছে, ম্যাকারেল একটা মাছ আছে, তার যেরকম আকৃতিটা সেই রকম দেখতে হয়। ঠিক আছে, এবার ম্যাকারেল মাছটার আকৃতিটা অনেকটা ঘুড়ির মতো। আমরা যেমন আকাশে ঘুড়ি দেখি না, যে ঘুড়িগুলো লেজগুলো দেখবে অনেকটা একটু লম্বা টাইপের থাকে, তো ওই রকম ঘুড়ির মতো আমরা একটা মাছ দেখতে পাই। তো ওই রকম মেঘটা আকাশে অবস্থান করলে মনে হয় ওই রকম শেপে অবস্থান করছে। এবং ভীষণ সুন্দর আবহাওয়া, মানে হচ্ছে ক্লিয়ার স্কাই, মানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া যেটাকে বলে, মানে ঝড় বৃষ্টি কিছু নেই, পুরো ব্লু আকাশ, মাঝখানে মাঝখানে গোলাকার সাদা সাদা স্তূপের মতো ছোট ছোট বরফ কণা দিয়ে তৈরি এই মেঘটা দেখা যায়। এবং ওই মেঘটা মাঝে মাঝে এমন একটা আকৃতি নেয় যে ম্যাকারাল মাছের মতো আকৃতি গঠন করে। এই যে তিনটে আমরা ক্লাউড করলাম, এই তিনটে ক্লাউড হচ্ছে আমাদের উঁচু আকাশের মেঘ, মানে যার উচ্চতা 6000 থেকে অ্যাপ্রক্সিমেটলি 12,000-এর মধ্যে, এরা মিটারের মধ্যে এরা ঘোরাফেরা করে। এরা কিন্তু মাঝখানে বা নিচের আকাশে থাকে না, এরা একদম ওপরের আকাশেই থাকে। এবার চলে আসবো মাঝারি মেঘ। মাঝারি মেঘ মানে হচ্ছে মাঝ আকাশের মেঘ। মাঝারি মেঘ মানে মাঝ আকাশে যে মেঘ থাকে, মানে উঁচু আকাশ থেকে একটু নিচে নেমে আসবে। সেটা কোথায় দেখো, 2000 থেকে ওই 6000 পর্যন্ত, অ্যাপ্রক্সিমেটলি 2000 থেকে 6000 পর্যন্ত উচ্চতায় কিছু মেঘ
ঘোরাফেরা করে, ঠিক আছে? তো কারেন্টটা খুলে দিয়ে আসো। তো কিছু মেঘ ঘোরাফেরা করে, সেই মেঘগুলোতে বৃষ্টি হয়, কিন্তু মানে মাঝারি আকাশের মেঘ যখনই চলে এলো তখনই আমাদের বৃষ্টির পূর্বাভাস মানে বা বৃষ্টির পজিশন আস্তে আস্তে চলে আসবে। কিছু মেঘে বৃষ্টি হবে, কিছু মেঘে আবার হবে। তো প্রথম আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে অল্টো কিউমুলাস। দাঁড়াও এক মিনিট। অল্টো কিউমুলাস, ঠিক আছে? অল্টো কিউমুলাসটা আমরা প্রত্যেকে দেখি। বলতো শরৎকালে, মানে শরৎকাল মানে এই যে আমাদের সেপ্টেম্বর আগস্টে শেষ হলে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে মোটামুটি আমাদের শরৎকাল, বা আমরা শরৎকালে বা পুজোর সময় কি ধরনের মেঘ আকাশে দেখি আমরা বলি বলতো? একটা খুব কমন কথা আছে যে শরৎকালে আকাশে কিরকম মেঘ দেখতে পাই বলতো? বলি না? পেঁজা হ্যাঁ, রাইট। তুলোর মতো। একদম পেঁজা তুলোর মতো আমরা মেঘ দেখতে পাই বলি। তো এটাও ঠিক সেরকমই। দেখো, এই মেঘটাই অ্যাকচুয়ালি দেখতে পাই গোলাকার পশম গুচ্ছের মতো, মানে পেঁজা তুলোর মতো আকৃতি বিশিষ্ট, অ্যাশ কালারের হয়, লাইট অ্যাশ কালার, যেটাকে শিপ ক্লাউড বলছে। শিপ ক্লাউড মানে ভেড়ার যে লোমগুলো থাকে না, পেঁচিয়ে পেঁচিয়ে যায়, পেঁজা তুলোর মতো ঠিক ওরকম হয়। এই মেঘের মাঝে মাঝে নীল আকাশ দেখা যায়, একদম দেখবে দেখা যায় মানে পুরো আকাশ ভর্তি যে সাদা মেঘ থাকে সেটা না, মানে আকাশটা খুব চকচকে থাকে, পুরো ব্লু আকাশ থাকে, আর মাঝে মাঝে পেঁজা তুলোর মতো ছোট 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 করে মেঘগুলো ঘুরে বেড়াতে থাকে। তো এটা আমরা নর্মালি ভারতে বা পশ্চিমবঙ্গে শরৎকালে দেখতে পাই। এই যে আমরা বলি পুজো এসে গেছে, পুজোর মেঘ, এটা আমি ছোটবেলায় বলতাম ওইরকম মেঘ দেখতে পাওয়া মানে পুজো এসে গেছে। এবং তার সাথে কাশফুল, কাশবনে প্রচুর কাশফুল হয়। তো ওই মেঘ আর কাশফুল হচ্ছে আমাদের পুজো আগমনের একটা পূর্বাভাস। তো সেই মেঘটাই কিন্তু অল্টো কিউমুলাস। মানে এতদিন যেটাকে আমরা পেঁজা তুলোর মতো মেঘ বলে এসেছি, ওটাই এখন আমরা বলবো অল্টো কিউমুলাস দেখতে পাচ্ছি। এবং খুব ক্লিয়ার স্কাই থাকে, ঝড় বৃষ্টি কিন্তু এই মেঘে হয় না। আমাদের দুর্ভাগ্য যে পুজোর সময় অন্য মেঘ চলে আসে, এবং অন্য মেঘ মানে হচ্ছে নিম্নচাপ চলে আসে, যার ফলে বৃষ্টিটা হয়। নাহলে কিন্তু বৃষ্টি হওয়ার কথা নয় পুজোর সময়টা, ঠিক আছে? তো এটা যেটা দেখা যায়, এই বছর পুজোর সময় বৃষ্টি হবে বলেছে মোটামুটি সেপ্টেম্বরের 15 থেকে, মানে সেপ্টেম্বর আর অক্টোবরের ফার্স্ট দুটো উইক পর্যন্ত খুব বেশি বৃষ্টি হবে। আবার অক্টোবর থেকে আরো বৃষ্টির সম্ভাবনা আছে বলেছে। তার কারণ হচ্ছে লানিনা নাকি ভীষণ শক্তি জোরালো করে। লানিনা মানে তোমরা জানো যে একটা ঠান্ডা সমুদ্র স্রোত, যেটা আমাদের প্রচুর জলীয় বাষ্প বহন করে আনে। তো এনে ওটাতে আনছে আর কি, এবং নর্মালি নভেম্বর ডিসেম্বরে অ্যাটাক করে, এবছর নাকি তাড়াতাড়ি অ্যাটাক করবে। তো সেই জন্য বলেছে পুজোর সময় বৃষ্টি হবে, কি হবে ভগবান জানে, দেখা যাক। তো পরেরটাতে চলে আসি, অল্টো স্ট্র্যাটাস। অল্টো স্ট্র্যাটাস হচ্ছে আমাদের এই মেঘের রং ধূসর। এই ধূসর রং মানেই হচ্ছে এটা ডার্ক ধূসর হয়, আর এই অল্টো কিউমুলাস কিন্তু লাইট অ্যাশ হয়। এই ডার্ক অ্যাশ মানেই হচ্ছে বৃষ্টি হবে তাতে, ঠিক আছে? চাদরের মতো এই মেঘ সমগ্র আকাশ জুড়ে ভেসে থাকে। মানে একটা আকাশে দেখবে আকাশটা দেখা যাচ্ছে না, পুরো একটা ডার্ক অ্যাশ কালারের মেঘে ছেয়ে গেল, আকাশের নীল অংশ আর দেখা যাচ্ছে না। তো সেটাকে আমরা বলি চাদরের মতো এই মেঘটা আকাশ জুড়ে অবস্থান করছে। এই মেঘের মধ্যে দিয়ে সূর্যরশ্মি ক্ষীণ ভাবে আসে বা সূর্যকে আবছা দেখায়। মানে নর্মালি সূর্য দেখা যায় না, মেঘটার কালার তো খুব ডার্ক, ডার্ক অ্যাশ, এবং মেঘটা এরিয়াটা অনেক বড় থাকে, মানে পুরো একটা এলাকা পুরো ঢেকে ফেলে, আকাশটা দেখা যায় না, ফলে সূর্যও ঢেকে যায়। এবং এই মেঘ মানেই তাতে বৃষ্টিপাত হয়। যখনই মেঘের কালার আস্তে আস্তে ডার্ক অ্যাশ হতে থাকবে বা ব্ল্যাক হতে থাকবে, তার মানে সেই মেঘে প্রচুর জলীয় বাষ্প থাকবে, বৃষ্টি হতে থাকবে, এবং অনেকক্ষণ ধরে এই বৃষ্টিটা চলে। তার মানে এই প্রথম আমরা একটা মেঘ পেলাম যাতে বেশ ভালো মতো বৃষ্টি হয়, সেটা হচ্ছে আমাদের অল্টো স্ট্র্যাটাস। আগে যতগুলো মেঘ পেয়েছি তাতে কিন্তু খুব একটা বৃষ্টি পাইনি। এবার যে মেঘগুলো পাবো দেখবে সবগুলোতেই বেশি বৃষ্টি হয়। মানে আস্তে আস্তে নিচের দিকে নামছি, উচ্চতা অনুযায়ী আস্তে আস্তে নিচের দিকে নামছি,
তাই মেঘগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনাও বাড়ছে। তো এই দুটো মেঘই আমাদের হচ্ছে মাঝ আকাশের মেঘ, ঠিক আছে? তিনটে আগে করেছি উঁচু আকাশের মেঘ, তিনটে কি কি? সিরাস, সিরোস্ট্রাটাস, সিরোকিউমুলাস, তারপরে করেছি অল্টো কিউমুলাস আর অল্টো স্ট্রাটাস, এখন করলাম এই দুটো মাঝ আকাশে। এবার চলে যাব নিচের আকাশে। এই নিচের আকাশে মেঘ মানেই বৃষ্টি। মোটামুটি যদি মেঘালয়া বা ধরো মেঘালয়ের মধ্যে চেরাপুঞ্জি বা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কালিম্পং, কালিম্পং এর একটা স্পেশাল জায়গা আছে ডেলো, ডেলো, এই জায়গাগুলোতে ঘুরতে যাও, একদম চোখের সামনে দেখতে পাবে। এই ধরো উঁচু পাহাড়ের ওপরে একটা কটেজ নিলে, সকালবেলা উঠে জানলা খুললে একটা মেঘ এসে ঘরে ঢুকে গেল। যখন ঘরে ঢুকে গেল তোমার গায়ে লেগে গেল, ফিলিংসটা এটা হবে, একটা মনে হয় যেন সেই জলের ছিটে কেউ তোমার গায়ে দিয়ে দিল। মানে মেঘটা তো একটা ধোয়ার মতো, মানে মেঘটা তো হাতে ধরতে পারবে না, বাট দূর থেকে দেখছো একটা ধোয়ার মতো অংশ, লাইট অ্যাশ কালার হয়, খুব ডার্ক হয় না, লাইট অ্যাশ কালারে একটা ধোয়ার মতো একটা পিণ্ড, মানে মেঘের টুকরো এসে তোমার জানলা দিয়ে ঘরে ঢুকলো, তোমার গায়ে লেগে গেল। গায়ে যখন লেগে গেল তখন মনে হবে যেন ওই একটা জলের ছিটে কেউ সারা গায়ে দিয়ে দিল, হালকা জলের ছিটে। এটা আমি নিজে ফিল করেছি তাই বললাম। ইভেন রাস্তা দিয়ে যাচ্ছ, মানে দেখবে লাভা লোরেগাঁও রিসপ এই যে জায়গাগুলোতে রয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছি, যখন বেরোলাম গাড়ি নিয়ে, ধরো প্রচন্ড রোদ, হঠাৎ করে মেঘ চলে এলো এবং মেঘটা আমাদের গাড়ির সামনে এসে পুরো গাড়ির ওপর দিয়ে চলে গেলো এবং গাড়িটা তখন থামিয়ে দিতে হলো, কারণ সামনেটা পুরোটা ধোঁয়াশা হয়ে গেল। এই সব মেঘগুলো হচ্ছে নিচু আকাশের মেঘ, ঠিক আছে, যেগুলো মনে হয় হাত বাড়ালেই ধরতে পারি। এবং কয়েকটা জায়গায় গেলে যেখানে পাহাড়ি অঞ্চল, একটু হাই অল্টিটিউড, মানে একটু উঁচু উচ্চতাযুক্ত অঞ্চল, সেখানে গেলে বা যেখানে মেঘের পরিমাণ বেশি, যেমন চেরাপুঞ্জি, এই যে ডেলো বা কালিম্পং, এই জায়গাগুলো গেলে এগুলো একদম ফিল করতে পারবে। তো নিচু আকাশে প্রথম মেঘটা দেখো উচ্চতা কি, ভূপৃষ্ঠ থেকে, দেখেছো উচ্চতাটা লক্ষ্য করো, যে ভূপৃষ্ঠ থেকে, তার মানে কি ভূপৃষ্ঠে আমরা বসবাস করি, তাহলে আমাদের খুব কাছাকাছি থাকে, সেই জন্যই আমরা ওইগুলো ফিল করতে পারি। ভূপৃষ্ঠ থেকে অ্যাপ্রক্সিমেটলি 2000 মিটার উচ্চতা পর্যন্ত থাকে। তো প্রথম মেঘটা হচ্ছে আমাদের স্ট্র্যাটোকিউমুলাস। আচ্ছা, স্ট্র্যাটোকিউমুলাসটা অ্যাকচুয়ালি কি মেঘ দেখো, এটা হচ্ছে মধ্য আকাশের যে অল্টোকিউমুলাস মেঘটা, সেটা যখন অনেকটা বেশি করে তোমার ইয়ে শোষণ করে নেয়, মানে জলীয় বাষ্প শোষণ করে আরো ঘন ও ভারী হয়ে নিচে নেমে আসে, তখন সেটা স্ট্র্যাটোকিউমুলাস হয়। তার মানে এই স্ট্র্যাটোকিউমুলাসটা হচ্ছে এই অল্টোকিউমুলাসের পরবর্তী রূপ। মানে অল্টোকিউমুলাস কোনটা, যেটা আমাদের ওই শরৎকালে মেঘ, যেটা পেজা তুলোর মতো যেটা আমরা দেখতে পাই, সেই মেঘটা যখন আস্তে 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 জলীয় বাষ্প অনেক গ্রহণ করে ফেলে, জলীয় বাষ্প বেশি গ্রহণ করা মানেই হচ্ছে প্রচন্ড পরিমাণে ভারী হয়ে যায়, তখন সেটা নিচের দিকে নামতে থাকে, নেমে তার কালারটাও ডার্ক হয়ে যায়, সেটা স্ট্র্যাটোকিউমুলাসে পরিণত হয়। দেখো মেঘের রংটাও কি হয়ে যায়, ডার্ক হয়ে যায়। আচ্ছা, শীতকালে এই মেঘ অনেক সময় সারা আকাশ ঢেকে ফেলে, তার মানে এই মেঘটা আমরা কিন্তু শীতকালে দেখতে পাই, এবং নাতিশীতোষ্ণ অঞ্চল মানে হচ্ছে ট্রপিক্যাল এরিয়া, সরি টেম্পারেট এরিয়াতে দেখতে পাই, এবং প্রচুর বৃষ্টি হয়, মানে এই মেঘে প্রচুর বৃষ্টি হয় নাতিশীতোষ্ণ অঞ্চল। নাতিশীতোষ্ণ অঞ্চল মানে মোটামুটি ধরে নাও ওই 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের এরিয়ার মধ্যে এই মেঘগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে স্ট্র্যাটোকিউমুলাসের আগের স্টেজ হচ্ছে অল্টোকিউমুলাস, যাতে কোনো বৃষ্টি নেই, ওটা যখন প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে ফেলছে, নিচে নেমে আসছে, তখন সেটা অল্টোকিউমুলাস হচ্ছে, এই সরি স্ট্র্যাটোকিউমুলাস হচ্ছে, এবং তার থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। নেক্সট হচ্ছে স্ট্র্যাটাস। স্ট্র্যাটাস হচ্ছে একটা কুয়াশার মতো মেঘ, মানে খুব পাতলা কুয়াশার মতো, যেই মেঘটা থাকলে দেখো পাহাড়ে ওটা বিমান চালানো অসুবিধাজনক, যেটা আমি তোমাদের জাস্ট এক্ষুনি বলছিলাম, যে ওই ধরো গাড়ি করে যাচ্ছি, হঠাৎ করে একটা মেঘ চলে এলো, পুরো কুয়াশার মতো চারিদিকটা অন্ধকার হয়ে গেল, গাড়িটা কিছুক্ষণ 10 মিনিট 15 মিনিট থামিয়ে রাখতে হলো, কারণ সামনে রাস্তাটা দেখতে পাচ্ছি না, আবার মেঘটা চলে গেল,
তারপরে দেখতে পেলাম একদম এই মেঘটাই হচ্ছে স্ট্র্যাটাস, এবং এটা সাদা বা ধূসর রঙের হয়। একদম এটা ফিল করতে পারবে, চাকরি পেয়ে একটু এই জায়গাগুলো ঘুরে এসো, তাহলে এগুলো একদম ফিল করতে পারবে এই স্ট্র্যাটাস মেঘটা। এবং দেখো গুড়ি গুড়ি বৃষ্টি হয়, মানে এই মেঘে খুব বেশি বৃষ্টি হয় না, গুড়ি গুড়ি বৃষ্টি হয়। সেই জন্য মেঘটা যদি তোমার গায়ের ওপর দিয়ে চলে যায়, বা তুমি এরকমও করতে পারো, আমরা এরকম করেছি যে ধরো গাড়িতে দেখতে পাচ্ছি গাড়ির ওপর দিয়ে মেঘটা চলে যাচ্ছে, আমি এরকম হাতটা বাড়িয়েছি, হাতটা দেখে ভিজে গেল, কিন্তু খুব বেশি নয়, মানে ওই গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়। আচ্ছা 1 মিনিট একটু হোল্ড করো। হ্যাঁ বলো দাদা। আচ্ছা আমি 12:30টার পরে যাচ্ছি, ঠিক আছে, তুমি থেকো কিন্তু। আচ্ছা, তো এই গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়, মানে যেটাকে আমরা ইংলিশে বলি ড্রাজল। তো এটা তোমরা একদম মানে ফিল করতে পারবে, এই মেঘটাকে দেখা যায়। আচ্ছা, এরপরের মেঘটা হচ্ছে নিম্বাস মেঘ, যেটা আমাদের অ্যাকচুয়ালি বর্ষাকালের মেঘ। যে মেঘ বর্ষাকালে দেখবে টানা নিম্নচাপ হলে টানা 2 দিন 3 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কিন্তু কোনো রকমের বজ্রপাত নেই, সেই মেঘটাই হচ্ছে নিম্বাস মেঘ বা বাদল মেঘ, ঠিক আছে। তো এই মেঘটা পুরো গাঢ় ধূসর বা কালো রঙের হয় এবং সারা আকাশ ঢেকে ফেলে, এবং এই মেঘটা কিন্তু অনেকদিন থাকে, মানে 1 দিন 2 দিন 3 দিন অব্দি এটা স্টে করতে পারে। মানে দেখবে নিম্নচাপের বৃষ্টি মানে টানা 3 দিন বৃষ্টি হয়, মেঘটা সরে না, মাথার উপর থেকে মেঘটা সরে না। তো সেই জন্য নিম্বাস মেঘে সব থেকে বেশি বৃষ্টি হয়, তাই এটাকে আমরা বাদল মেঘ বলি, মানে যেটা আমাদের অ্যাকচুয়ালি বর্ষাকালে নিম্নচাপ হলে এই মেঘটা আসে। এই প্রশ্নটা প্রচুর এসেছে যে রেনি ক্লাউড বা বাদল মেঘ কোন মেঘকে বলি, নিম্বাস মেঘকে, অনেকবার পরীক্ষাতে এসেছে। নেক্সট হচ্ছে নিম্বোস্ট্র্যাটাস। নিম্বোস্ট্র্যাটাস হচ্ছে যেটা বর্ষাকালে দেখা যায় সমুদ্রের ঢেউয়ের মতো, এবং এই মেঘে সূর্যকে দেখা যায় না, কারণ কালারটা খুব ডার্ক থাকে, বিদ্যুৎ চমকায় না, বাট প্রচুর শিলাবৃষ্টি হয়। দেখো, তাহলে আমরা কিন্তু সব সময় শিলাবৃষ্টিটা দেখি না, আমরা কখনো গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে দেখছি, কখনো হালকা বৃষ্টি হতে দেখছি, আবার বর্ষাকালে দেখছি যে নিম্বাস মেঘে টানা 3 দিন 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো সেই সময়টাতে দেখছি বৃষ্টি হচ্ছে প্রচুর, কিন্তু বজ্রপাত হচ্ছে না। আবার সব বৃষ্টি মানে শিলাবৃষ্টি হয় না, তো শিলাবৃষ্টি হয় মেঘটা কোনটায়, নিম্বোস্ট্র্যাটাসে। তো শিলাবৃষ্টি কেন হয় বলো তো? শিলাবৃষ্টি হয় ধরো সাপোজ এই ওপরে আমাদের কিছু মেঘ রয়েছে, এই মেঘটা থেকে যখন বৃষ্টিটা এরকম নামছে, নামার পথে মাঝ রাস্তাতে তাপমাত্রা যদি হঠাৎ করে কমে যায়, তাহলে কিছু জলীয় বাষ্প বা বৃষ্টির কণা মানে জলকণাগুলো একসাথে হয়ে গিয়ে আর বরফ কণা তৈরি করে। ওই বরফ কণাটাই যখন নিচে পড়ে তখন সেটাকে আমরা শিলাবৃষ্টি বলি। তো সেটা আমাদের এই নিম্বোস্ট্র্যাটাস মেঘে হয়। পরবর্তী মেঘ হচ্ছে কিউমুলাস, যেটা গম্বুজের মতো দেখতে হয় বা ফুলকপির আকৃতি হয়। এটাতে খুব একটা আমাদের ঝড় বৃষ্টি হয় না, উজ্জ্বল সূর্যালোক দেখা যায়, তার মানে পরিষ্কার আকাশ দেখতে পাই। তাহলে নিচু আকাশের যে কটা মেঘ দেখতে পাই তাদের মধ্যে ধরো একটা, দেখেন নাম্বারিং গুলো ভুল করা আছে, এখান থেকে ক হবে, 1 2 3 4 5টা মেঘ দেখতে পাই, তার মধ্যে 4টে মেঘেই বৃষ্টি হয়, শুধু কিউমুলাস মেঘটাতে বৃষ্টি হয় না। আচ্ছা, এই গেল আমাদের উঁচু আকাশ, মাঝখানের আকাশ, নিচু আকাশের মেঘ। এবার একটা মেঘ পড়ব যার প্রচুর বৈশিষ্ট্য, সেটা কি? কিউমুলোনিম্বাস মেঘ। এই কিউমুলোনিম্বাস মেঘের নির্দিষ্ট কোনো আকাশ নেই, যখন যেখানে খুশি ও ঘুরে বেড়ায়। মানে দেখো, ভূপৃষ্ঠ থেকে 9000 মিটার পর্যন্ত যে কোনো উচ্চতায় সে নিজের খুশি মতো বিচরণ করে। এর উচ্চতা বিশাল হয়, পুরো পর্বতের মতো হয়। তলদেশের রং কালো, তার মানে মেঘটা পুরো কালো একটা পাহাড়ের মতো মেঘ, যেটার থেকে আমাদের কাল বৈশাখী হয়। দেখবে কাল বৈশাখীর সময় দেখবে হঠাৎ করে সারাদিন রোদ, দুপুর বেলার দিকটা আবার 4টের সময় দেখছো একটা দূর থেকে কালো পাহাড়ের মতো মেঘ ছুটে আসছে, এসে পুরো আকাশটাকে ঢেকে দিল, বেশিক্ষণ থাকে না, 40 মিনিট 45 মিনিট থাকার পরে মেঘটা আবার উড়ে চলে গেল। সেটাই হচ্ছে আমাদের কিউমুলোনিম্বাস মেঘ।
এবং এই মেঘটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মেঘটার কোনো নির্দিষ্ট উচ্চতা নেই, ভূপৃষ্ঠ থেকে 9,000 পর্যন্ত যেখানে খুশি ঘোরাফেরা করে, এবং এই মেঘটাতে বৃষ্টি হলেই বাজ পড়বে। সেই জন্য এই মেঘকে আমরা বজ্র মেঘ বলি। তাই কালবৈশাখীতে বৃষ্টি হোক আর না হোক প্রচুর পরিমাণে বাজ পড়ে, এবং একমাত্র কালবৈশাখীর বৃষ্টির সময় আমরা কিন্তু এই মেঘ দেখতে পাই। সারা বছরের কখনোই বৃষ্টির সময় এই মেঘ দেখতে পাই না, একমাত্র কালবৈশাখীর সময় আমরা এই মেঘ দেখতে পাই। এটা একটা ব্যতিক্রমী মেঘ এবং ব্যতিক্রমী আবহাওয়া এর মেঘটার ফলে তৈরি হয়। ওকে, যেটা হচ্ছে কিউমুলোনিম্বাস ক্লাউড, এবং মাঝে মাঝে শিলাবৃষ্টিও এই মেঘটা থেকে আমরা দেখতে পাই। তো এই গেল টোটাল আমাদের মেঘেদের চাপ, উঁচু, মাঝখানে, নিম্ন। ওকে, এই তিনটে আকাশের মেঘ, মানে যেমন পয়েন্ট করে দিয়েছি, যদি পয়েন্ট করে মনে রাখো, এর থেকে বেশি একদমই লাগবে না। ধরে নাও এক একটা পয়েন্ট তোমাদের পরীক্ষায় এক একটা প্রশ্ন। ওকে, আর ওয়েদার গুলো আলাদা করে মুখস্থ করার কিছু নেই, বৈশিষ্ট্যগুলো মনে রাখলেই তোমাদের ওয়েদার গুলো আশা করি মনে থাকবে। তবে কোন মেঘ কোন আকাশে দেখা যায় এবং তার বৈশিষ্ট্য আর আকৃতি মনে রাখাটা বাধ্যতামূলক, কারণ এগুলো থেকেই প্রশ্ন আসে। সিএইচএসএল সিজিএল এ বেশ কয়েকবার এই ধরনের প্রশ্ন এসেছে, মিসলেনিয়াসেও আসে। ক্লার্কশিপে নর্মালি খুব একটা আমি আসতে দেখিনি, তবে আসবে না এরকম তো কোনো ব্যাপার নেই, কারণ সব সিলেবাস তো এর মধ্যে রয়েছে। কিন্তু প্রিভিয়াসের মধ্যে যেটা দেখেছি, মিসলেনিয়াস বা এই ধরনের পরীক্ষাগুলোতে এই পার্টগুলো থেকে বেশি প্রশ্ন আসে। ওকে, আচ্ছা বলো তো, সবার বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? কারোর কোনো জিজ্ঞাসা নেই তো? পাপিয়া বলেছে ক্লিয়ার হয়েছে। পাপিয়া দাস আবার 17 কেন রে? 17 নম্বর পাপিয়া নাকি? অনেকগুলো পাপিয়া আছে। আচ্ছা, প্রিয়াঙ্কাও 17 জন্মসাল। 17 কি করে জন্মসাল হয়? তাহলে তখন কয়টুকু হবে? 2017-তে জন্ম হলে কত? 1917। তাই হবে। অন্য জায়গায় ক্লাস করি, তার রোল নম্বর এটা। আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি, মানে কোনো একটা কারণে রোল নম্বর থাকে, বা অনেক সময় যেন আমার ক্ষেত্রে যেটা হয় যে মৌমিতা নামটা এতটাই কমন, যখনই কোথাও যাই তো তখনই দুটো নাম, মানে এই একই নামে দুজন তিনজনকে পাওয়া যায়, তো তখন একটা কোনো নাম্বার দিয়ে কোড না খুললে হয় না। যেমন মেল বা যে কোনো কিছুতে বল, না খুললে হয় না। তবে একটাই ব্যাপার, যে এই কম্পিটিটিভ ফিল্ডে এই নামে আমি একাই টিচার আছি, ঠিক আছে, জিওগ্রাফির টিচার। এটাই, নাহলে আমি স্কুল থেকে শুরু করে বল, কলেজ থেকে শুরু করে বল, যেখানেই গেছি এক কোটি কোটি মৌমিতা পেয়েছি আর কি, এরকম। মানে ওই আমাদের সময় যারাই জন্মেছিল সবার নামে মৌমিতাই দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো হ্যাঁ, প্রিয়াঙ্কাও, কিন্তু প্রিয়াঙ্কাও কাঁদছে, প্রিয়াঙ্কা নামটাও তাই, সত্যি প্রিয়াঙ্কা আর মৌমিতা এই নামগুলো মানে মানে মারাত্মক পরিমাণে কমন নাম ছিল একটা সময়। এখন একটু কমেছে, এখন আবার এই নামগুলো কেউ রাখে না। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের ক্লাউডটা কমপ্লিট হলো। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা যেটা করব, পূজা কমন নাম আছে, পূজা কমন নাম আছে ঠিকই, বাট পূজাটা অনেকটা একটুখানি, আবার অনেকে নন বেঙ্গলিতে পূজাটা বেশি শোনা যায়, বাঙালিদের থেকেও নন বেঙ্গলিতে বেশি শোনা যায়। অনেকের আবার নিক নেম থাকে পূজা, হ্যাঁ, এরকম আর কি। কাউকে বলাকা, সত্যি রায় বলাকা নামটা কিন্তু খুব সুন্দর, বলাকা দেবনাথ। ম্যাম এই দুটো দুটো নামে মানে আলাদা আলাদা লাগছে, একটা বিদিশা মণ্ডল আর একটা বলাকা দেবনাথ, হ্যাঁ, এ দুটোই। বলাকা নামের মানেটাও খুব সুন্দর, ঠিক আছে, মানে বলাকা একটা বেশ কবিতার লাইন, ঠিক আছে, নামটাও সুন্দর, উচ্চারণ করতেও সুন্দর লাগে, মানে নামটা শুনতেও সুন্দর লাগছে, ঠিক আছে, খুব মানে বেশ মানে শুনে মনে হয় যে খুব একটা মার্জিত সুন্দর নাম আর কি। হ্যাঁ, অনেক সময় নামটা শুনলেই মনে হয় বাহ বেশ ভালো, তো সেরকম নামটা, বলাকা নামটা বেশ খুব সুন্দর নামটা। আচ্ছা শোনো, নেক্সট আমাদের যেটা এই ক্লাউডের রিলেটেড যেটা করব, অধক্ষেপণ, মানে যে আমাদের বৃষ্টিপাতের যে ধরনগুলো আছে সেই পার্টগুলো করব, আর ভূমিকম্পের কিছুটা পার্ট যেটা পড়াবো বললাম বাকি থাকবে। তো অ্যাট ফার্স্ট ভূমিকম্পের পার্টটা কমপ্লিট করব, মানে সানডে ক্লাসে, তারপরে অধক্ষেপণে যাব। ওকে, আর আমি অধক্ষেপণ সহ
এই মেঘেদের যে পিপিটিটা মানে পিডিএফটা আজকে পাঠিয়ে দিচ্ছি, ওর মধ্যে অধক্ষেপণটাও পাবে। তো তোমরা রিডিং করে রাখতে পারো, বোঝানোটা আমি নেক্সট দিন মানে সানডে ক্লাসে বুঝিয়ে দেবো। ওকে, ঠিক আছে, চলো আজকের মতো রাখলাম, সানডে দেখা হচ্ছে।